আচ্ছা, আজকে আমরা তাহলে কথা বলবো এই যে নতুন বাজেট এলো, মানে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, অন্তর্বর্তী সরকার এটা দিল আর কি। তো আমরা মূলত বিভিন্ন সংবাদ প্রতিবেদনের উপর ভিত্তি করে এর মূল দিকগুলো বোঝার চেষ্টা করব। আর একটু পুরনো কথাও আসবে, মানে বাজেটের ইতিহাস। ঠিক। সময়টা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। মানে একদিকে যেমন দেশের ভেতরে মূল্যস্ফীতি অনেক বেশি, রাজস্ব আদায় বাড়াতে হবে, আবার ধরেন ব্যাংকিং বা আর্থিক খাতে কিছু সংস্কার দরকার, আবার আন্তর্জাতিক পরিস্থিতিও তো আছে। সব মিলিয়ে এবারের শিরোনামটাও বেশ ওজনদার, বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। হ্যাঁ। আচ্ছা, প্রথমেই আসি বাজেটের মোট আকারে। কত দেখলাম? 7,90,000 কোটি টাকা, তাই তো? হ্যাঁ, প্রায় 7,90,000 কোটি, যেটা জিডিপির হিসাবে প্রায় 12.7%। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা কিন্তু আগের বছরের মূল বাজেটের চেয়েও একটু কম, 7,000 কোটি টাকার মতো। হ্যাঁ, কিছুটা কম, হয়তো একটু সংকোচনমূলক অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। কিন্তু দেখুন, আসল চ্যালেঞ্জটা আমার মনে হয় অর্থায়ন, মানে টাকাটা আসবে কোত্থেকে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 5,64,000 কোটি টাকা। ও, এটা তো জিডিপির প্রায় 9%। ঠিক। এর মধ্যে আবার এনবিআরকে আদায় করতে হবে প্রায় 4,99,000 কোটি। এটা কিন্তু বিরাট একটা টার্গেট, আগের বারের চেয়েও বেশি। তাহলে ঘাটতি থাকছে কত? ঘাটতি থাকছে প্রায় 2,26,000 কোটি টাকা, জিডিপির হিসাবে 3.6%। আগের বারের চেয়ে কিছুটা কম অবশ্য। আর এই ঘাটতি মেটানো হবে সেই ঋণ করেই তো, দেশি বিদেশি? হ্যাঁ, মূলত অভ্যন্তরীণ ব্যাংক ঋণ আর বৈদেশিক ঋণ বা অনুদান দিয়েই এটা মেটাতে হবে। আচ্ছা, একদিকে আয় বাড়ানোর এত বড় লক্ষ্য, অন্যদিকে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিন্তু কমানো হয়েছে, তাই না? হ্যাঁ, এটাই একটা দেখার মতো বিষয়। আগের বছর যেখানে ছিল 6.75%, এবার সেটা ধরা হয়েছে 5.5%। মানে সরকার নিজেই হয়তো একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ নিচ্ছে প্রবৃদ্ধির ব্যাপারে। হতে পারে। আবার দেখুন, বিশ্ব ব্যাংক, আইএমএফ, এরা কিন্তু বলছে প্রবৃদ্ধি আরও কমও হতে পারে। আরেকটা বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি। লক্ষ্য রাখা হয়েছে বছর শেষে 6.5% নামিয়ে আনা। কিন্তু এখন তো অনেক বেশি, এপ্রিলেই তো 9%-এর উপরে ছিল, তাই না? ঠিক। এটা নিয়ন্ত্রণ করাটা মানে খুবই কঠিন হবে। সেজন্য অবশ্য বাজেটে কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে, যেমন ধরেন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা খাদ্যবান্ধব কর্মসূচি, এগুলোর আওতা নাকি বাড়ানো হচ্ছে। আচ্ছা, এই সামাজিক নিরাপত্তা খাতে কি ধরনের পরিবর্তন আসছে? সাধারণ মানুষের জন্য এটা তো খুব জরুরি। হ্যাঁ, কিছু ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে, যেমন ধরেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলোতে মাসিক 50 থেকে 100 টাকা করে বাড়ানোর প্রস্তাব আছে। অনগ্রসর জনগোষ্ঠীর ভাতাও একটু বাড়ানোর কথা বলা হয়েছে। আর শিক্ষা খাতে? শিক্ষা খাতে যেমন কিছু মাদ্রাসাকে এমপিওভুক্ত করার কথা আছে, মানে সরকারি বেতনের আওতায় আনা, আর কারিগরি শিক্ষায় ছাত্রছাত্রী বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। করের ব্যাপারটা একটু বলুন, সাধারণ মানুষের জন্য কি কোনো পরিবর্তন আছে? তেমন বড় পরিবর্তন নেই আসলে। করমুক্ত আয়ের সীমা আগের মতোই 3.5 লাখ টাকা থাকছে। তবে হ্যাঁ, একটা পরিকল্পনা আছে যে 2026-27 অর্থ বছর থেকে এটা 3,75,000 টাকা করা হতে পারে। ও আচ্ছা। তবে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের জন্য সীমাটা একটু বেশি, 5,25,000 টাকা, আর ন্যূনতম কর যেটা, সেটা এলাকা নির্বিশেষে 5,000 টাকা করা হয়েছে। নতুন যারা কর দেবেন তাদের জন্য 1,000। আর সেই মানে অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগ, সেটা কি এবারও আছে? হ্যাঁ, সেই সুযোগটা এবারও রাখা হয়েছে নির্দিষ্ট হারে, মানে 15% কর দিয়ে নাকি এবার জমি বা ফ্ল্যাটে বিনিয়োগ করা যাবে। বলা হচ্ছে যে এক্ষেত্রে টাকার উৎস নিয়ে কোনো প্রশ্ন করা হবে না। তবে করের হারটা আগের চেয়ে বেশি। এই ব্যবস্থাটার তো একটা লম্বা ইতিহাস আছে, তাই না? অবশ্যই, এটা তো নতুন কিছু নয়। যদি একটু ইতিহাসের দিকে তাকাই, এটা তো আমাদের 54তম বাজেট। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দিয়েছিলেন তাজউদ্দিন আহমেদ 1972 সালে। হ্যাঁ, যদিও তারও আগে, কিন্তু 71 সালে মুজিবনগর সরকার একটা জরুরি বাজেট দিয়েছিল। ঠিক। আর এবারের যিনি বাজেট দিলেন, ডক্টর সালেহুদ্দিন আহমেদ, তিনি হলেন 14তম ব্যক্তি যিনি বাজেট পেশ করলেন। সময়ের সাথে সাথে তো অনেক কিছুই বদলেছে। বাজেটের আকার, প্রায়োরিটি, উপস্থাপনার ধরন। যেমন ধরেন, জিয়াউর রহমানের সময় প্রথম কালো টাকা সাদা করার সুযোগ আসে।
আবার এম সাইফুর রহমান সাহেব ভ্যাট চালু করেন ১৯৯১ সালে। হ্যাঁ, ভ্যাট তো রাজস্ব আদায়ে বিরাট পরিবর্তন এনেছিল। অবশ্যই। আর এই যে সামাজিক নিরাপত্তা ভাতা, যেমন বয়স্ক ভাতা, এটার প্রচলন করেন কিন্তু শাহ এএমএস কিবরিয়া ১৯৯৭-৯৮ সালের দিকে। তার মানে প্রত্যেকটা বাজেটই আসলে তার সময়ের যে চ্যালেঞ্জ, যে বাস্তবতা, সেটাকেই তুলে ধরে। একদম তাই। এবারের বাজেটেও আমরা সেটাই দেখছি। একদিকে মূল্যস্ফীতি, রাজস্ব আদায়, এই কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলার চেষ্টা, অন্যদিকে সামাজিক সুরক্ষা, এলডিসি থেকে উত্তরণের পর শিল্পায়ন, এই বিষয়গুলোও আছে। একটা ভারসাম্য আনার চেষ্টা। তো আলোচনা আমরা প্রায় শেষের দিকে এনেছি। একটা বিষয় শুধু ভাবনার জন্য রেখে যায়। একদিকে এত বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, আবার অন্যদিকে প্রবৃদ্ধির গতি কিছুটা কমানো। এই দুটো দিকের মধ্যে ব্যালেন্স করে অর্থনীতিকে এগিয়ে নেওয়া, বিশেষ করে এখনকার যে বৈশ্বিক অবস্থা, এটা কতটা সম্ভব হবে, এটা আসলে